7ই ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত বিজয় উদযাপন কর্মসূচি করেছিল লাগাতার সব দল মিলে, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক, ছাত্র নেতারা, এবং প্রত্যেকে বলেছে এবার আর অতীতের মতো আর এই পতিত স্বৈরাচারকে আমরা আশ্রয় দেব না। কিন্তু আমরা তো মানিনি। বিচার করে কেন? ধরেন আমার ভাইকে মেরে ফেললো, আমি তার ভাইকে ফেরত পাবো না, তাহলে আমি বিচার চাই কেন? আমি বিচার চাই যাতে ওই খুনি আর কাউকে খুন না করতে পারে, অন্যরা যেন আর খুন না করে, কারণ বুঝবে খুন হলে শাস্তি হয়। দুর্ভাগ্য সেই বিচারপতি এখনো রয়ে গেছে। বরং আরো দুর্ভাগ্য, হাবিব ভাইদের সংগঠন বিএনপি কেন্দ্রীয়ভাবে পদত্যাগ চায় বিচারপতিদের, কিন্তু বিএনপি যেটা আইনজীবী সংগঠন তাদের দোদুল্যমনতা, তারা কি কি কারণে এগুলোর ব্যাপারে নীরব আমরা বুঝতে পারি না। এই জন্যই আমি বলছি শেখ হাসিনাকে বন্দিত করতেই হবে, এবং বিএনপির এই পদক্ষেপ আমি অভিনন্দন জানাই, আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। কিন্তু সঙ্গে সঙ্গে শেখ হাসিনাকে বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ করতে হলে তার যে ভাইরাসগুলো ছিল সেই ভাইরাস থেকে আমাদের সরে আসতে হবে। আমি হাবিব ভাই, ডক্টর কলিমুল্লাহ সাহেব, ফজলুর রহমান স্যারের দৃষ্টি আকর্ষণ করি। আমি অবাক হলাম যে অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স নাকি বলে, সেখানে বিএনপি পন্থী টেলিভিশন মালিকরাও সবাই রয়েছে, নিরপেক্ষরা রয়েছে। হয়রাত সেখানে এই গত পরশুদিন বোধহয় বা গতকাল অ্যাটকোর নির্বাচন হলো, ফজলুর রহমান স্যার শোনেন, সেই নির্বাচনে ইকবাল সোবহান চৌধুরী একটা পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলো। আমি নিজ কানে শুনেছি টিভিতে। ইকবাল সোবহান চৌধুরী 4 আগস্টে প্রেস ক্লাবে দাঁড়িয়ে, তার দীর্ঘদিনের দালালি তো আছেই, 4 আগস্ট 2024-এও সে প্রেস ক্লাবে বলেছে ছাত্রদের আমরা আসতে দেব না। তাহলে এই ভূতগুলো আমরা কেন ঢুকছে, আমরা কেন আপোষ করছি, আমাদের কোথায় তাহলে দুর্বলতা? আওয়ামী লীগ, আমি কেন এটা বলছি, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ভয় পায়। 90-এর গণঅভ্যুত্থানের পরে হাবিব ভাইয়ের মনে থাকবে, হাবিব ভাইয়ের জীবনের মানে গর্বের সঙ্গে আমিও ছোটখাটো অংশীদার একজন কর্মী হিসাবে ছাত্র আন্দোলনে। আমরা মনে আছে পুরানা পল্টনে 7ই ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত বিজয় উদযাপন কর্মসূচি করেছিল লাগাতার সব দল মিলে, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক, ছাত্র নেতারা, এবং প্রত্যেকে বলেছে এবার আর অতীতের মতো আর এই পতিত স্বৈরাচারকে আমরা আশ্রয় দেব না। কিন্তু আমরা তো মানিনি। 96-তে আওয়ামী লীগ আপোষ করলো, বিএনপিও 2000 সালে জাতীয় পার্টি এরশাদকে নিয়ে জোট। কাজী আমাদের এই অভিজ্ঞতা থেকে আমাদের নিজেদের আগে ওয়াদাবদ্ধ হতে হবে যে সামান্য ভোটের জন্য বা ক্ষমতায় যাওয়াকে পাকাপোক্ত করার জন্য বা নিজেদের আর্থিক সুবিধা হওয়ার জন্য আমরা যেন ফ্যাসিবাদের এই দোসরদের, আমি কেন বলছি শেখ হাসিনাকে নির্বাচিত, কারণ আওয়ামী লীগের আপনি যদি রিভিজিট করেন, আমি হাবিব ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলি, আওয়ামী লীগকে যদি ইতিহাসে আপনি রিভিজিট করেন, আওয়ামী লীগ দলগতভাবে, এটা আওয়ামী লীগের দোষ না, আওয়ামী লীগের জন্মগতভাবেই আওয়ামী লীগ হচ্ছে একটা ফ্যাসিস্ট দল। আওয়ামী লীগ একবারই ক্ষমতায় গিয়েছিল, প্রথমবার পাকিস্তান আমলে, ওই ইলেকশনের পরে 54-55-এর ডেপুটি স্পিকার শাহেদ আলী হত্যা হয়েছিল পার্লামেন্টের ভিতরে, আওয়ামী লীগের নেতাদের উপর অভিযোগ আছে। আওয়ামী লীগ 72-এ এত বড় জিতা জিতলো, সারা দেশ বঙ্গবন্ধুর জন্য রোজা রাখতো, আওয়ামী লীগ বাকশালী গিয়ে শেষ করলো। কাজেই আমরা সেই কারণে আওয়ামী লীগকে আপনি প্রতিরোধ করতে হলে আওয়ামী লীগের এই রাজনৈতিক সহচরগুলোকে, শেখ হাসিনাকে স্বৈরাচার থেকে ফ্যাসিস্ট থেকে গণহত্যাকারী করতে যেরকম সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসনরা ভূমিকা পালন করেছে, আর এই শাসনকে পাহারা দিয়েছে বিচার বিভাগ, আর এটাকে প্রচার করেছে যে শেখ হাসিনা অজেয়, শেখ হাসিনা আনবিটেবল, শেখ হাসিনা আনঅ্যাপোলজেটিক, শেখ হাসিনা কোনোদিন হারবে না, যতদিন বেঁচে থাকবে ততদিন ক্ষমতায়। সেটা হচ্ছে মিডিয়া, বাংলাদেশের সকল মিডিয়া। আমার একটা প্রশ্ন আজকে আপনার মাধ্যমে, বর্তমান খুবই আমাদের প্রিয় সরকার, আমাদের ছেলে মেয়েদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার, আমি অনুরোধ করব তথ্য মন্ত্রণালয়কে সংবাদপত্রের গলা টিপে হত্যা না, সংবাদপত্রের স্বাধীনতা আরো নিরঙ্কুশ করুন, আমরা তাতে খুশি। কিন্তু এই যে কয়েকটা টেলিভিশন চ্যানেল ম্যাক্সিমামই, তাদের যারা কর্ণধার ছিল, তাদের যারা প্রধান সাংবাদিক ছিল, তাদেরকে অতি সত্বর বিচারের আওতায় আনতে হবে। কারণ কি জানেন, আমরা এখানে সবাই পড়েছি, বিচার করে কেন? ধরেন আমার ভাইকে মেরে ফেললো, আমি তার ভাইকে ফেরত পাবো না, তাহলে আমি বিচার চাই কেন?
আমি বিচার চাই যাতে ওই খুনি আর কাউকে খুন না করতে পারে, অন্যরা যেন আর খুন না করে, কারণ বুঝবে খুন হলে শাস্তি হয়। এই মিডিয়া সাংবাদিকদের কেন বিচার হওয়া উচিত, যাতে ভবিষ্যতে আর কেউ কোনো দালালি চেষ্টা না করে। আর এখনো যে কয়েকজন ফ্যাসিবাদের চূড়ান্ত দোষর হাইকোর্ট বিভাগে বিচারপতি রয়ে গেছে, আমি আজকে টকশো থেকে আহ্বান জানাবো, আপনারা সসম্মানে পদত্যাগ করুন, নাহলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। আর আমি শেষ সেকেন্ডে বলি, আমি আসিফ নজরুল সাহেবের বিভিন্ন ত্রুটি হলে সমালোচনা করতে আমি দ্বিধাবোধ করিনি, কিন্তু ওনার অনেক সাফল্য আছে। গতকাল যেভাবে উনি ফেস করেছে আওয়ামী ফ্যাসিস্ট গুন্ডাদের, আমি জনাব আসিফ নজরুল সাহেবকে এই জন্য সংগ্রামী অভিনন্দন জানাই। উনি অত্যন্ত বীরের মতো ফেস করেছে। আর আমাকে এখানে হেল্প করতে পারবেন হাবিব ভাইও বলতে পারবে, কলিমুল্লাহ সাহেবও বলতে পারবে, বিষ্ণু ফজলুর রহমান স্যার বলতে পারবে, প্রশাসনের টপ লেভেলে ছিল, যে বাংলাদেশের একজন শীর্ষ উপদেষ্টা মন্ত্রী মর্যাদা, তাকে এয়ারপোর্টে যাওয়ার সময় কি আমাদের জেনেভায় প্রোটোকল থাকে না, এম্বাসির অফিসাররা থাকে না? আমি হাবিব ভাইয়ের সঙ্গে একমত, এটাকে হালকা করে দেখলে হবে না। এই যে হাসিনা তারা বিভিন্ন জায়গায় আছে, ওই যে জেনেভা আমাদের যে কাউন্সিলর অফিস নাকি বলে কনসুলেট অফিস, সেই অফিসও তদন্ত করতে হবে। একজন মন্ত্রীকে আজকে ধরেন, আসিফ ভাই আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, অত্যন্ত সাহসী মানুষ, সাহসের সঙ্গে আপনার ফেস করেছে, মানে ওনাকে কেন মোকাবেলা করতে হলো? এটা উনি মোকাবেলা করার আগে তো কয়েকজনকে মোকাবেলা করার, খুব সিনিয়র একজন উপদেষ্টা থাকতো যিনি বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভোগ করে, বা আমার রক্তে গড়া, আমার ছেলে মেয়েদের শহীদের রক্তের উপর দাঁড়ানো একজন অ্যাডভাইজারকে ওই ফ্যাসিস্টরা সাহস হবে কিভাবে তাকে পথরোধ করা? এটা আমি মনে করি একটা তদন্ত হওয়া দরকার। আমি বিশ্বাস করি পররাষ্ট্র মন্ত্রণালয় এটা তদন্ত করে সারা বাংলাদেশের সমস্ত দূতাবাসগুলোতে বহির্বিশ্বে চিহ্নিত করতে হবে, এই ধরনের ঘটনা যেন দ্বিতীয়বার না ঘটে। ধন্যবাদ।